বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে তা প্রকট হচ্ছে, স্পষ্ট হচ্ছে। আমাদের নাটকের উপরে, গানের উপরে আঘাত আসছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা ভাবনার দুঃসাহসও এখানে করা হয়। সংস্কৃতির উপর আঘাত হচ্ছে, মাজার ভেঙে ফেলা হচ্ছে, বই মেলায় হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক একটা উদাহরণ দিয়ে শুরু করি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে 3 বছর ধরে প্রধান সড়কে একটি 3 রাস্তার মোড়ে কাস্তে এবং কাঁধে লাঙল দিয়ে একজন কৃষকের ভাস্কর্য ছিল। সেই ভাস্কর্যটি গত শুক্রবার ভেঙে ফেলা হয়েছে একটা স্লোগান দিয়ে। কি স্লোগান দিয়ে? শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আর একবার। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতবাদ প্রচার করেছেন, তার মধ্যে কি এই ধরনের কোনো মতবাদ ছিল? কোন দেশের ঐতিহ্য সংস্কৃতির উপর আঘাত হানার কোন ধরনের কোনো উৎসাহ তিনি দিয়ে গেছেন? কিন্তু তৌহিদি জনতার নামে একের পর এক আমরা হামলা করতে দেখছি বিভিন্ন বিষয়ের উপরে। এই তৌহিদি জনতা কারা? এবং সুনামগঞ্জের উপজেলা সদরে প্রবেশ মুখে সেখানে সড়ক ঘেঁষে আরো অনেক কিছু নির্মাণ করা হয়েছিল। শিশু পার্কের আউটডোরে ঘোড়া, হরিণ, জিরাফ, টম অ্যান্ড জেরি, মিকি মাউস, এরকম আরো অনেক কিছুর ভাস্কর্য ছিল। সেগুলো ভেঙে ফেলা হয়েছে। শিশুদের জন্য এগুলো নির্মিত করা হয়েছিল। আমরা গত সোমবার 21-এর বই মেলাতে যে ভয়ঙ্কর পদধ্বনি শুনলাম বিশেষ একটি গোষ্ঠীর, এই 21-এ বই মেলাতে যা কিছু ঘটছে অন্তত এই বছর, একের পর এক, কেন এত বিতর্ক? তসলিমা নাসরিনের বই কি নিষিদ্ধ? যদি নিষিদ্ধ হয়ে নাই থাকে, তসলিমা নাসরিনের বই রাখার অপরাধে কেন বাংলা একাডেমিতে সব্যসাচী প্রকাশনার যে স্টল, সেখানে হামলা করা হলো সেই একই তৌহিদি জনতার ব্যানারে? এবং এই প্রকাশনের যিনি প্রকাশক শতাব্দী ভব জয় বাংলা স্লোগান দিচ্ছেন। তিনি আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর, এই অভিযোগে তার উপরে চড়াও করা হয়, তাকে আক্রমণ করা হয়। যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেভ করে, তাদের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। জয় বাংলাকে শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান? জয় বাংলার প্রতি কেন এই যে তৌহিদি জনতা নামের একটা বিশেষ গোষ্ঠীর এতটা আক্রোশ, কি কারণে? তা তো আমরা জানি, খুব স্পষ্টভাবেই জানি। এবং স্যালুট দিতে হয় শতাব্দী ভবকে। তিনি ওই আক্রমণের মুখেও জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। এবং তৌহিদি জনতার ওই অংশ যখন আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন, শতাব্দী ভব আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এবং তিনি প্রমাণ করেছেন তিনি আওয়ামী লীগের দোসর নন, তিনি মুক্তিযুদ্ধের দোসর, তিনি মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক। স্যালুট জানাই শতাব্দী ভবকে। বাংলা একাডেমির যে তাদের যে ভূমিকা, এটি শুরু থেকেই আমাদের কাছে অতি আশ্চর্যজনক মনে হচ্ছে। বাংলা একাডেমির একজন পরিচালক তিনি বললেন, মহাপরিচালক ব্যাখ্যা দেবেন এই বিষয়ের। মহাপরিচালককে পাওয়া গেল না। তারপরে সেই পরিচালক গণমাধ্যমের সামনে কথা বললেন। এবং বাংলা একাডেমির বর্তমান চেয়ারম্যান কে, যাকে আমরা একেবারে আধুনিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ একজন মানুষ হিসেবে জানি, একজন বুদ্ধিজীবী হিসেবে জানি, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তিনি নিজে একটি প্রতিষ্ঠান, আবার তার আরো একটি পরিচয় আছে, তার সন্তান, তার একমাত্র সন্তান ফয়সাল আরিফিন দীপন। সেই দীপনকে হত্যা করা হয়েছিল 2015 সালে রাজধানীর আজিজ সুপার মার্কেটে। তার যে ব্যবসা প্রতিষ্ঠানটা ছিল, তার মধ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
সেই দীপনের বাবা হয়ে এবং নিজে একজন প্রগতিশীল ব্যক্তি হয়ে, মানুষ হয়ে, আমাদের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যাররাও কেন চুপ করে থাকেন? একটা পদবীর জন্য সবকিছু সয়ে যাবেন। এবং এই আবুল কাশেম ফজলুল হক স্যার তো আওয়ামী লীগের সময় এমন মন্তব্য করেছিলেন, বিচার পায় না তাই বিচার চায় না, সন্তান হত্যার বিচার তিনি চাননি। তারপরও ফয়সাল আরিফিন দীপন হত্যাকাণ্ডে 8 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। সেই 8 জনের সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। যদি এই মুহূর্তে এসে এই সময়ে এই 8 জনের সবাই খালাস পেয়ে যায়, এবং সেটি কি খুব বেশি অস্বাভাবিক হবে? না, 8 জনের সবাই খালাস পেয়ে যেতে পারেন। নতুন করে বিচার হবে কি হবে না এর উত্তর কেউ জানে না। আমি ফোরকাস্টিং করছি, যদি হয়ও আশ্চর্য হওয়ার কিছু নেই। তার মানে দীপন নামে এই বাংলাদেশে কেউ ছিল না, এমন কেউ হত্যাকাণ্ডের শিকারও হননি, তেমনটাই আমরা ভেবে নেব। যেমন 21শে আগস্ট যে ভয়ঙ্কর ঘটনাটি বাংলাদেশের বুকে ঘটেছিল, সেই হত্যা মামলার সব আসামি খালাস পেয়ে গেলেন এবং বিচারকরা নির্বাক রইলেন, নিশ্চুপ রইলেন যে আসলে এটি কি ঘটেছিল, পুনঃ তদন্ত হোক। বা এই ধরনের কিছু আমরা শুনিনি। আমরা এখন দেখবো এই দেশে একের পর এক যে ঘটনাগুলো ঘটেছিল ভয়ঙ্কর ভাবে, সেই ধরনের কোনো দিন, সেই ধরনের কোনো ঘটনা এই বাংলাদেশের বুকে ঘটেনি। বইমেলাতে মুক্তিযুদ্ধের কোনো স্থান নেই। 24-এর গণজাগরণ বা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান নিয়ে চত্বর হয়, কিন্তু সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো চত্বর নেই। 21শে বইমেলাতে কবিতা পরিষদের অনুষ্ঠানে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মুক্তিযুদ্ধ বা 21-এর শহীদদের নিয়ে কোনো ধরনের নীরবতা পালন করা হয় না। 24-এর শহীদদের নিয়ে অনেক কিছু করা যেতেই পারে, কিন্তু এগুলোকে বিতর্কিত করছে কারা? আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে পুঁজি করে, ব্যবসার পুঁজি করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, আজকে যারা 24কে কেন্দ্র করে ব্যবসা শুরু করেছে, রাজনৈতিক ব্যবসা, তারাও তো 24-এর শহীদদের সঙ্গে প্রতারণা করছে। আমাদের প্রধান উপদেষ্টা 21শে বইমেলা উদ্বোধনের দিনে তিনি এমন ভাবে বক্তব্য দিলেন যে 71 নামে এদেশে কিছু হয়নি, মুক্তিযুদ্ধ বলে কিছু ছিল না। তখন তিনি 52 থেকে সরাসরি চলে এসেছিলেন 24-এর গণ অভ্যুত্থানে। সেখানে তিনি বলছিলেন যে বরকত সালাম, রফিক জব্বার বুকে রক্তে যে অঙ্গীকারে মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান দেশকে পাল্টে দিয়েছে। প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার ভাষ্য মতে সরকারের যিনি মাস্টার মাইন্ড, এই বাংলাদেশে এই মুহূর্তে যিনি মাস্টার মাইন্ড মাহফুজ আলম, তারা সবাই বিবৃতি দিয়েছেন, তারা হুঁশিয়ারি দিয়েছেন যে বইমেলায় যারা হামলা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে। এগুলো আমাদের কাছে স্রেফ হাস্যকর মনে হয়। একের পর এক ঘটনা ঘটছে, ঘটনার সুযোগ দেওয়া হচ্ছে, আর তারপর কড়া কড়া বিবৃতি দেওয়া হচ্ছে। আবার ঘটবে, আবার তারা এইভাবে বলতে থাকবে। কিন্তু তলোয়ার নিয়ে যারা ছুটে আসছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে, সেই কৃষকের ভাস্কর্যটি যারা ভেঙে ফেললেন, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আর একবার, এই তলোয়ার নিয়ে কারা ছুটে আসছেন আমরা খুব ভালো করেই জানি। কিন্তু এর পরিণামটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটিও আমরা জানি। শুধু এটুকু বলি, পরিণাম যত ভয়ঙ্করই হোক না কেন, আমাদের 1000 বছরের সংস্কৃতি, 1000 বছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, এইগুলোকে ধ্বংস করা যাবে না, কোনোভাবেই না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।